খ্রিস্টপূর্ব 1900 খ্রিস্টপূর্বাব্দের সময় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতনের পর ভারতের উত্তর পশ্চিম দিকে ইন্দো আর্য লোকেরা চলে আসে এবং সেখানে তারা কিন্তু বিভিন্ন নদীর তীরে বসবাস গড়ে তোলে, যা কিন্তু আমাদের এবং তারা যে সংস্কৃতি যে সভ্যতা ভারতবর্ষের বুকে গড়ে তুলেছিলেন সেটাই নাকি বৈদিক সভ্যতা নামে পরিচিত। যদিও সেটা নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে যে এই ইন্দো আর্য লোকেরা হরপ্পা সভ্যতা থেকে এসেছিলেন, তারা তাদের আদিবাসস্থান ভারতবর্ষেই, তারা বিভিন্ন অন্য ভারতবর্ষের বাইরে অর্থাৎ বিদেশি কোনো একটা জাতি। এই নিয়ে কিন্তু ঐতিহাসিক বা ক্রিটিক্স এদের মধ্যে কিন্তু বিভিন্ন মতভেদ রয়েছে। তারা কেউ কিন্তু একে অপরের কথা মানেনি এবং বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ক্রিটিক্স তারা কিন্তু নিজেদের মতামত ব্যক্ত করেছেন এবং কিছু কিছু গ্রহণযোগ্য মতামতও রয়েছে, সেটাও কিন্তু উড়িয়ে দেওয়ার নয়। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে ভারতের ইতিহাসে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে উত্তর পশ্চিম ভারতের যে যুগটা লক্ষ্য করছি সেই যুগটার নামই হচ্ছে বৈদিক যুগ। কেন একে বৈদিক যুগ বলা হয়? কারণ এই যুগে যে সাহিত্য রচিত হয়েছিল তা কিন্তু বৈদিক সাহিত্য নামে পরিচিত এবং এই বৈদিক সাহিত্য পুরোটাই কিন্তু বেদের ওপর নির্ভর করে গৃহীত হয়েছিল। এই 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে যে বৈদিক যুগ আমরা লক্ষ্য করেছি, এই যুগটাকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগের সময়কাল হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, আর এর সময়কাল হচ্ছে যে 600 থেকে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আমরা দুটো যুগ লক্ষ্য করছি, একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। তো যাই হোক, আজকে এই ভিডিওর মধ্যে আমরা কিন্তু বৈদিক যুগ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এবং বন্ধু আমি এই ভিডিওটিকে অর্থাৎ এই এরাকে এই যুগকে আমি দুটো পার্টে ভাগ করে আমি তোমাদের সামনে আলোচনা করব এবং ভিডিওর সাথে কিন্তু আমার বেশ কয়েকটা এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার সাথে সাথে কিন্তু আমি থিওরি বিষয় নিয়েও তোমাদের সামনে আলোচনা করব। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেলে যেসব বন্ধু নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে বলে নিচ্ছি যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বৈদিক সাহিত্য এবং সভ্যতা যুগ এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এবং আজকে যে কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখবে তোমরা এগুলোই কিন্তু পরীক্ষাতে পেয়ে যাবে এবং বারবার এই কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষাতে ঘুরে ফিরে আসে। তো যাই হোক, প্রথম যে কোশ্চেনটি আমি আলোচনা করব যে আর্য শব্দটি আর্য শব্দটি বোঝাই একটা হচ্ছে কি জাতিগোষ্ঠী, বর্বর জাতি, ভাষাগোষ্ঠী, উন্নত জাতি। তো এই যে আর্য ব্যাপারটাই কিন্তু ইতিহাসগতভাবে একটা বিতর্কিত শব্দ। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আর্যকে নিয়ে বর্ণনা করা আছে, যে ঋগ্বেদ বা জেন্দাবাস্তা বা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বিভিন্ন ইরানীয় লেখ, এখানে কিন্তু আর্যকে বলা হতে কোথাও আর্য, কোথায় ঐরেয় বা ওরীয় বিভিন্ন নামে উল্লেখ করেছেন, ঠিক আছে। তো এখানে বলা যায় যেসব ভাষাতাত্ত্বিক ছিলেন তারা নাকি বলতেন যে আর্য কথাটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটা অন্তর্ভুক্ত শব্দ, ঠিক আছে। তো যাই হোক, এই দিক থেকে বিচার করতে গেলে অর্থাৎ ভাষাতাত্ত্বিকদের থেকে বিচার করতে দেখতে গেলে যে আর্য হচ্ছে একটা স্পিচ গ্রুপ বা ভাষাগোষ্ঠী, ঠিক আছে। আর্য শব্দটি হচ্ছে একটা স্পিচ গ্রুপ বা ভাষা গোষ্ঠী। তো নেক্সট কোশ্চেন দেখো, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়েছিল? দেখো, আমি প্রথমেই বললাম যে খ্রিস্টপূর্ব 1900 খ্রিস্টপূর্বাব্দে 1900 পরে সিন্ধু সভ্যতার পতনের পরে ইন্দো আর্য লোকেরা উত্তর পশ্চিম ভারতে বসবাস করতে শুরু করে এবং 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আমরা একটা যুগ লক্ষ্য করি, যে যুগটার নাম হচ্ছে ঋগ বৈদিক যুগ। এরপরে দেখো যে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আমরা একটা যুগ লক্ষ্য করি যার নাম হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। ঠিক এই 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে যে সাহিত্য রচিত হয়েছিল সেই সাহিত্যটার নামে হচ্ছে বৈদিক সাহিত্য। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট দেখো, এখানে রয়েছে যে প্রথম কোন ইউরোপীয় ব্যক্তি আর্যকে একটা জাতি এবং ভাষাতত্ত্বের ভিত্তিতে ব্যাখ্যা করেছিলেন, ঠিক আছে।
দেখো, তো উইলিয়াম জোন্স, নো এইচ উইলসন, ম্যাক্স মুলার, নো জেনারেল কানিংহাম। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাক্স মুলার। ঠিক আছে, দেখো এখানে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার নাম কি? উইলিয়াম জোন্স। তিনি মনে করেন যে সংস্কৃত ভাষাটি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটা শাখা মাত্র। কারণ যেহেতু ভাষাতাত্ত্বিক ডাক্তার বলতেন যে যারা যে কোনো ভাষায় কথা বলুক না কেন, সেই সংস্কৃত হোক, গ্রিক হোক, লাতিন হোক, জার্মান, কেল্টিক, পার্সিক, তারা কিন্তু আর্য। ঠিক আছে, তো উইলিয়াম জোন্স মনে করতেন সংস্কৃত ভাষাটি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটা শাখা মাত্র। কিন্তু ম্যাক্স মুলার বৈজ্ঞানিক অর্থে আর্য শব্দটিকে কোনোভাবেই জাতিগত অর্থে ব্যবহৃত হতে পারেন না, এবং আর্য বলতে শুধুমাত্র ভাষাটিকেই বোঝায়। তো সেই দিক থেকে ভাষাতত্ত্বের ভিত্তিতে ব্যাখ্যা করেছিলেন কিন্তু ম্যাক্স মুলার। এবং উইলিয়াম জোন্স যেটা বলেছিলেন, যে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা উইলিয়াম জোন্স যেটা বলেছিলেন, সেটা হচ্ছে সংস্কৃত ভাষাটি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটা শাখা মাত্র, যেভাবে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাক্স মুলার। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে বৈদিক আর্যদের প্রধান খাদ্য কী ছিল? বার্লি ও চাল, দুধ ও দুগ্ধ জাতীয় দ্রব্য, চাল ও বিভিন্ন প্রকার ডাল জাতীয় দ্রব্য, না শাকসবজি, বিভিন্ন প্রকার ফল। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে দুধ ও দুগ্ধ জাতীয় দ্রব্য। দেখো, আর্যদের প্রধান খাদ্য ছিল, মানে ঋগ বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য ছিল কিন্তু দুধ এবং ঘি। তাছাড়া কি, যে দুধ ও দুগ্ধ জাতীয় দ্রব্য, শাকসবজি, ফলমূল, এইসব কিন্তু খেত। মানে দুধ এবং ঘি আর্যদের প্রধান খাদ্য। তাহলে দুধ ও দুগ্ধ জাতীয় দ্রব্য, দুধ থেকেই তো ঘি তৈরি হয়। এবং আর্য তালিকার মধ্যে মানে অন্যতম খাদ্য ছিল কিন্তু মাংস। তাছাড়া তারা সোম ও সুরা পান করত বিভিন্ন উৎসব অনুষ্ঠানে। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, তা আর্যদের প্রধান খাদ্য ছিল দুধ ও দুগ্ধ জাতীয় দ্রব্য। নেক্সট দেখো রয়েছে যে সংস্কৃত ব্যাকরণ রচনা করেন কে? সংস্কৃত ব্যাকরণ রচনা করেছিলেন কে? কালিদাস, চরক, পাণিনি, না আর্যভট্ট। দেখো, কালিদাস যেমন অভিজ্ঞান, শকুন্তলম, মালবিকাগ্নি মিত্রম, এগুলো কিন্তু সংস্কৃত নাটক। চরক সংহিতা, পাণিনি, আর্যভট্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পাণিনি। পাণিনি সংস্কৃত ব্যাকরণ রচনা করেন, কারণ পাণিনির লেখা অষ্টাধ্যায়ী, সেটা কিন্তু সংস্কৃত ব্যাকরণ কেন্দ্রিক একটা বই। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে ভারতীয় ইতিহাসের ওপর বৈদিক সংস্কৃতির মানে যে প্রধান প্রভাব নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটা? দেখো, দর্শনতাত্ত্বিক বিকাশ, না সাংস্কৃতিক বিকাশ, না বর্ণ বৈষম্য প্রথাকেন্দ্রিক অবনমনীয় মনোভাব, না একটা নতুন ধরনের বিশ্ব চরাচরের উপলব্ধি। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বর্ণ বৈষম্য প্রথাকেন্দ্রিক অবনমনীয় মনোভাব। কেন কি, দেখো এখানেই দেখো যে এই ঋগ্বৈদিক যুগে আমরা 4টা বর্ণ দেখেছি, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অর্থাৎ বর্ণাশ্রম সিস্টেমটা কিন্তু এখানেই চালু ছিল, যেটা কিন্তু যে বর্ণটা কিন্তু পরবর্তীকালে বংশানুক্রমিক, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে এই মানে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়র ছেলে ক্ষত্রিয়, এইভাবে একটা বংশানুক্রমিক পদের সৃষ্টি করা হয়েছিল। তাহলে বর্ণবৈষম্য প্রথাকেন্দ্রিক অবনমনীয় মনোভাব, যেটা কিন্তু ভারতীয় ইতিহাসের ওপরে বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে ঋগ বৈদিক যুগে সর্বাপেক্ষা মানে স্পষ্ট দৈবিক চরিত্রটির নাম কি? দেখো, এখানে এই কোশ্চেনটির অ্যান্সারে ব্যাখ্যা করতে গেলে দেখা যায় যে বৈদিক যুগের ধর্মবিশ্বাস ছিল মূলত কিন্তু বেদ নির্ভর। ঠিক আছে, বেদ নির্ভর, এবং বেদ নির্ভর এই ধর্মকেই ভারতে কিন্তু বৈদিক ধর্ম বলা হতো। তোমরা খেয়াল করে দেখবে যে বৈদিক যুগের মানুষ মূলত প্রকৃতি পূজায় বিশ্বাসী ছিলেন, অর্থাৎ প্রকৃতির বিভিন্ন মানে প্রাকৃতিক শক্তিকে তারা কিন্তু দেবতা জ্ঞানে পূজিত করেছিলেন। এবং এই সময় সর্বাপেক্ষা মানে এই সময় যদিও সবচেয়ে বেশি পুরুষ দেবতার প্রভাব লক্ষ্য করা যায়, এবং সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং সর্বশ্রেষ্ঠ দেবতা আমরা যাকে ধরি তার নাম কি হচ্ছে ইন্দ্র। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে ঋগ বৈদিক যুগের সর্বাপেক্ষা মানে স্পষ্ট দৈবিক চরিত্রটির নাম হচ্ছে ইন্দ্র। বাকিগুলো দেখো এখানে যে পশুপতি, অগ্নি, বিষ্ণু, এগুলো আমরা পরবর্তী বৈদিক যুগে লক্ষ্য করছি। এখানে দেখো যে এই যে সর্বশ্রেষ্ঠ দেবতা ইন্দ্র, তার উদ্দেশ্যে কিন্তু ঋগ্বেদে আমরা 250টি স্তোত্র লক্ষ্য করছি। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, অর্থাৎ মানে ইন্দ্রের জন্য 250টি স্তোত্র নিবেদিত রয়েছে। ঠিক আছে, যেমন ধরো আমরা যদি প্রলয়ের দেবতা হচ্ছে রুদ্র, স্বর্গরাজ্যের দেবতা বরুণ, সমরসের আরাধ্য দেবতা হচ্ছে সোম, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। পশুপতি পরবর্তী বৈদিক যুগে লক্ষ্য করেছি। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে যে ঋগ্বেদে ঈশ্বর বরুণ হলেন কে? ঈশ্বর বরুণ কে? ঈশ্বর বরুণ হচ্ছে কি বলতো? দেখো এখানে রয়েছে শান্তির দূত,
ন শত্রুর বিনাশক, মহাজাগতিক শৃঙ্খলার রক্ষক, ন সমৃদ্ধির আবিষ্কার। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাজাগতিক শৃঙ্খলার রক্ষক। ঠিক আছে, মহাজাগতিক শৃঙ্খলার রক্ষক, কারণ এখানে যে বরুণ হচ্ছে স্বর্গরাজ্যের সম্রাট। ঠিক আছে, ঋগ্বেদে বরুণ হচ্ছে স্বর্গরাজ্যের সম্রাট, তো তিনিই হচ্ছেন মহাজাগতিক শৃঙ্খলার রক্ষক। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেন আমি আলোচনা করব যে নিভি, পরিধান, অধিবাস এগুলো কি? এগুলো আর্যদের কি? ঠিক আছে, আর্যদের বিভিন্ন প্রকার পরিধেয় মানে হচ্ছে পোশাক। আর্য ভূপ্রকৃতির মানে ভূপতি যারা, ভূস্বামী যারা রয়েছে, বিশেষ সরকারি কর্মকর্তা, যে নিভি একটা কর্মকর্তা, পরিধান একটা কর্মকর্তা, অধিবাস একটা কর্মকর্তা। তারপরে যে ভারতীয় মানে যে প্রাচীন ভারতের উপজাতীয় মানে যে উপজাতীয় মানে যে অধিবাসী মানে ট্রাইবেল বলতে পারো, যে প্রাচীন ভারতের বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম হচ্ছে নিভি, পরিধান, অধিবাসী। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্যদের বিভিন্ন প্রকার পরিধেয়, অর্থাৎ আর্যদের বিভিন্ন প্রকার পোশাককে আমরা কিন্তু এই সময় কি বলতাম যে নিভি, পরিধান এবং অধিবাস। ঠিক আছে, দেখো এইখানে তোমরা দেখবে যে নারী পুরুষ কিন্তু দুজনেই কিন্তু ঋগ্বৈদিক যুগে অলংকার পরতেন। ঋগ্বৈদিক যুগের মানুষ দু ধরনের পোশাকের সাথে পরিচিত ছিলেন, একটা হচ্ছে বাস আর একটা হচ্ছে অধিবাস। ঠিক আছে, দেখো বাস ছিল নিম্নাঙ্গে পরিধানের জন্য আর অধিবাস ছিল ঊর্ধ্বাঙ্গের। তাহলে বাস মানে হচ্ছে আমরা পায়ের সামনে যেটা পরি সেটা হচ্ছে বাস, এবং পায়ের ওপরে যেটা পরি সেটা হচ্ছে অধিবাস। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, তো এখানে অনেকে আবার পশু চামড়ার ব্যবহারকে মানে যে পোশাক বানিয়েছিলেন। এই সময় নর্তকীরা সূক্ষ্ম কাজ করা পোশাক পরিচ্ছেদ মানে পেশ করতেন বলে ঋগ্বেদে আমরা উল্লেখ পাই। তাহলে হচ্ছে নিভি, পরিধান, অধিবাস এগুলো হচ্ছে আর্যদের পোশাকের নাম। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে ভারতের জাতীয় প্রতীকে ব্যবহৃত সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে যে কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। মুন্ডক উপনিষদ, ব্রাহ্ম উপনিষদ, না মৃদগল উপনিষদ, না মানে যে মৈত্রেয়ী উপনিষদ। ঠিক আছে, দেখো ভাই, তো উপনিষদ ব্যাপারটা দেখো যে এটি বৈদিক যুগীয় সাহিত্যগুলির মধ্যে অন্তঃপর্বে রচিত, এই জন্য এর নাম হচ্ছে বেদান্ত। তাহলে উপনিষদকে আমরা অন্য কী নামে জানি? বেদান্ত, অর্থাৎ বেদের শেষ দিকটা। বৈদিক সাহিত্যের শেষতম অধ্যায় হিসাবে প্রতিটি বেদের দার্শনিক ব্যাখ্যার অর্থাৎ জ্ঞানকাণ্ডর জন্য 12টি উপনিষদ গ্রন্থ রচিত হয়েছে। ঠিক আছে, মোট উপনিষদের সংখ্যা হচ্ছে 108টা। উপনিষদ মানে ব্যাপারটা যে উপনিষদ শব্দের মিনিং হচ্ছে কারো সমীপে বসে থাকা, অর্থাৎ যে গুরু, তখনকার দিনে বেদ যারা শেখাতেন তাদেরকে বলা হতো গুরু, কারণ যেহেতু বেদ তো মানে যে কোনো লিখিত আকারে পাওয়া যায়নি, বেদকে শুনে শুনে মুখস্থ রাখতে হতো, এই জন্য বেদের অপর নাম ছিল শ্রুতি। তো আমরা কার কাছে বসে থাকতাম? তখন কিন্তু গুরুগৃহে গুরুর পাশে বসে থাকতাম। তো এখানে যে প্রধান 12টি মানে যে উপনিষদ রয়েছে, মুন্ডক উপনিষদ, ব্রাহ্ম উপনিষদ, মৃদগল উপনিষদ, মৈত্রেয়ী উপনিষদ। ঠিক আছে, তো এখানে বিভিন্ন ভাগ রয়েছে, যেমন ঐতরেয় উপনিষদ মানে ঋগ্বেদের একটা ভাগ, যেখানে আমরা প্রজ্ঞানম ব্রহ্ম এই মানে যে এর উৎস আমরা হিসাবে জানি। তাহলে এখানে দেখব অথর্ববেদ। অথর্ববেদের মানে যে অথর্ববেদের 3টে ভাগ রয়েছে মানে উপনিষদে। তো এখানে যেমন ধরো প্রশ্ন, মান্ডুক্য, আরেকটা হচ্ছে কি মুন্ডক। এই মুন্ডক উপনিষদেই কিন্তু সত্যমেব জয়তের উৎস। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি মুন্ডক উপনিষদ। ঠিক আছে, তো মুন্ডক উপনিষদ থেকে আমরা কিন্তু সত্যমেব জয়ত সম্পর্কে জানতে পাই। ঠিক আছে, তো নবীনতম উপনিষদটি হলো মুক্তিকা উপনিষদ, এবং এর বিষয়বস্তু হচ্ছে পরাবিদ্যা অর্থাৎ নলেজ অফ সেলফ রিয়েলাইজেশন। অপরাবিদ্যা আর বস্তুগত জ্ঞান। পরাবিদ্যা হচ্ছে নলেজ অফ সেলফ রিয়েলাইজেশন, আর একটা হচ্ছে অপরাবিদ্যা। এই দুটো জিনিস কিন্তু আমরা লক্ষ্য করি। যেমন ধরো যে কোনো কোশ্চেন যদি নচিকেতা এবং যমের বিখ্যাত কথোপকথন কোন উপনিষদে বর্ণনা করা রয়েছে, যেমন হচ্ছে কঠোপনিষদ। কঠোপনিষদে আমরা কিন্তু নচিকেতা এবং যম এই দুজনের বিখ্যাত মানে যে উক্তি বা কথোপকথন সম্পর্কে আমরা জানতে পারি কোন উপনিষদে? কঠোপনিষদে, যেখানে আমরা নচিকেতা এবং যম এই দুজনের কথা জানতে পারি। নেক্সট দেখো কোশ্চেন রয়েছে উপনিষদগুলির বিষয়বস্তু কি? উপনিষদগুলির বিষয়বস্তু কি? যে উপনিষদ কি, যে উপনিষদ সম্পর্কে আমরা কি জানি? দেখো তাহলে এখানে রয়েছে যে কোশ্চেনটির অ্যান্সার মানে যে অপশানগুলো দেখো, যে ধর্ম,
কি রয়েছে, যে উপনিষদগুলির বিষয়বস্তু হচ্ছে ধর্ম, যোগ, আইন ও দর্শন। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে দর্শন। ঠিক আছে, তাহলে হচ্ছে উপনিষদের মানে যে সঠিক অর্থ হচ্ছে উপনিষদগুলির বিষয়বস্তু হচ্ছে কি, যে এর সঠিক বিষয়বস্তু হচ্ছে কি দর্শন। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি দর্শন। কারণ উপনিষদ কথার অর্থ হচ্ছে কারোর সমীপে বসে থাকা, অর্থাৎ গুরুর নিকট বসে থাকা। আমরা কিন্তু গুরুর থেকে বিভিন্ন রকম জ্ঞান অর্জন করছি এবং কিভাবে আমরা মুক্তি লাভ করব সেটা কিন্তু জানতে পারছি। নেক্সট দেখো রয়েছে যে মানে যে নিচের কোনটি নাস্তিক এবং আস্তিক তত্ত্বের মধ্যে প্রধান অন্তর। ঠিক আছে, অর্থাৎ নাস্তিক এবং আস্তিকের মধ্যে ফারাক কি, দেখো এখানে আছে যে ঈশ্বর এর উপস্থিতিতে বিশ্বাস, পুনর্জন্ম তত্ত্বের উপর বিশ্বাস, না বৈদিক সাহিত্যের উপরে বিশ্বাস, না স্বর্গ এবং নরকের উপস্থিতিতে বিশ্বাস। তো যারা আস্তিক নাস্তিক হয় তারা কিন্তু ঈশ্বরের উপস্থিতির উপর বিশ্বাস করে। যারা নাস্তিক তারা বলতেন যে না কোনো ঈশ্বর নেই। আস্তিক তারা ঈশ্বরের উপরে কিন্তু অগাধ আস্থাশীল ছিলেন। ঠিক আছে, যে কিছুজন ব্যক্তি আছে যারা ঈশ্বর বিশ্বাস করতেন যে ঈশ্বর রয়েছে, আবার কিছুজন ব্যক্তি যারা বিশ্বাস করেন না যে ঈশ্বর নেই বলে। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে নেই দর্শন প্রচার করেছিলেন কে। ঠিক আছে, নেই দর্শন দেখো গৌতম, কপিল, কনাদনক, যামিনী। ঠিক আছে, তো নেই দর্শন ব্যাপারটা কি, তার আগে একটু ভালো করে লক্ষ্য করে নাও যে নেই দর্শন ব্যাপারটা কি, যে এই সময় মানে অর্থাৎ ঋগ বৈদিক যুগে বা বৈদিক যুগে রচিত ভারতীয় দর্শনের 6টা শাখার গভীর এবং তাত্ত্বিক যে আলোচনা, এটাকে আমরা ষড়দর্শন বলে থাকি। ঠিক আছে, তো এই ষড়দর্শনের মধ্যে যে নেই দর্শন মোটামুটি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে রচিত হয়েছিল এবং এটা রচনা করেছিলেন অক্ষপদ গৌতম। ঠিক আছে, তাহলে গৌতম নামটা মনে রাখবে। কনাদ কি করেছিলেন, কনাদ হচ্ছে মানে যে ষড়দর্শনের আরেকটা ভাগ, যেটা হচ্ছে বৈশেষিক, যেটা রচনা করেছিলেন জৈমিনী বা যামিনী, তিনি কিন্তু রচনা করেছিলেন পূর্ব মীমাংসা। আর কপিল যিনি রচনা করেছিলেন 3 নম্বর, যেটা হচ্ছে সাংখ্য। ঠিক আছে, তো এই যে নেই মানে যেটা গৌতম, অক্ষপদ গৌতম তিনি লিখেছিলেন রচনাকার, এটা কিন্তু পুরোটাই কিন্তু যুক্তি নির্ভর চিন্তার উপরে প্রতিষ্ঠিত। কিসের উপর প্রতিষ্ঠিত, যুক্তি নির্ভর চিন্তার উপর প্রতিষ্ঠিত এবং প্রমাণের তত্ত্ব সম্পর্কিত, অর্থাৎ প্রমাণ ছাড়া কিন্তু কোনো কাজ করতে পারা যাবে না। ঠিক আছে, যেমন ধরো মানে যে নেয়ের অধিকার, আমাদের ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দে আমরা নেয়ের অধিকার দেখেছি না, যে যখন নেপোলিয়ান পুরো শেষ করে দিয়েছিল ফ্রান্সে, রাজাকে পুরো শেষ করে দিয়ে করেছিল, যে পরবর্তীকালে ভিয়েনা সম্মেলনে কিন্তু 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়াতে সেটাই ঠিক হলো যে রাজার ছেলে রাজাই হবে, অর্থাৎ রাজা পদটাকে বংশানুক্রমিক করে দেওয়া হলো। ঠিক আছে, তো এখানে সেটাই যে নেই ব্যাপারটা, তাহলে এটা হচ্ছে কি যে এটা লিখেছিলেন কে, গৌতম। ঠিক আছে, এটা মনে রাখবে যে নেই দর্শন কে প্রচার করেছিলেন, নেই দর্শন প্রচার করেছিলেন তার নাম হচ্ছে গৌতম। তারপরে হচ্ছে পুরুষ মেদ অর্থাৎ মেল স্যাক্রিফাইসের উল্লেখ আমরা কোথায় পাই। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে 4টা অপশান দেওয়া রয়েছে। মেল স্যাক্রিফাইস কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ, শতপথ ব্রাহ্মণ্য, পঞ্চভিসা ব্রাহ্মণ। ঠিক আছে, যেমন আমরা বেদান্ত পড়লাম, বেদান্তকে উপনিষদ বলছি, মানে বেদের শেষ ভাগটা উপনিষদ, তাকে আমরা বেদান্ত বলে থাকি। ব্রাহ্মণও হচ্ছে সেই রকমই। ব্রাহ্মণ যে জিনিসটা, যে ব্রাহ্মণ সাহিত্য হলো পরবর্তী বৈদিক যুগের মানে হচ্ছে প্রথম নিদর্শন। আমরা কিন্তু ব্রাহ্মণ সাহিত্য ঋগ বৈদিক যুগে লক্ষ্য করছি না, যে পরবর্তী বৈদিক যুগের একটা শ্রেষ্ঠ নিদর্শন সেটা হচ্ছে ব্রাহ্মণ। তো এখানে রয়েছে শতপথ ব্রাহ্মণ, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্রাহ্মণ এবং এখানেই কিন্তু আমরা পুরুষ মানে যে মেদ যজ্ঞ সম্পর্কিত তথ্য এবং মানে যে আসৌ তোমা সাদকাময় বলে একটা আছে না যে গান বা শ্লোক, এই শ্লোকটা কিন্তু ব্রাহ্মণ গ্রন্থেরই অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার যেখানে আমরা পুরুষ মেদ বা মেল স্যাক্রিফাইস যজ্ঞ সম্পর্কে জানতে পারছি, তার নাম কি হচ্ছে, তার নাম হচ্ছে শতপথ ব্রাহ্মণ। ঠিক আছে, তো ব্রাহ্মণ হচ্ছে সেটাই যেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে। তো ব্রাহ্মণ কিন্তু ঋকের মতোই ছন্দবদ্ধ পদ্যে লেখা নেই। ঠিক আছে, যে একটা লাইনের সাথে আরেকটা লাইন মিলে যাবে সেটা কিন্তু লেখা নেই, এটা কিন্তু পুরোটাই গদ্যে রচিত করা হয়েছে এবং ব্রাহ্মণের উদ্দেশ্য হচ্ছে যে বেদের জটিল বক্তব্যের সহজ ব্যাখ্যা করা। বেদ মানে যেসব মানুষরা খুব সহজে বুঝতে পারছে না তাদের জন্য সহজ সরল ভাষায় কিন্তু লেখা বেদ। ঠিক আছে, মানে লেখা হবে আর কি। তো সেটাই হচ্ছে এই জন্যে যে এটাই হচ্ছে বেদের প্রধান উদ্দেশ্য।
ঠিক আছে। নেক্সট দেখো যে কোশ্চেনটি আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি যে আদি বৈদিক যুগে আর্যদের ধর্মবিশ্বাস প্রধানত কী ছিল। আদি বৈদিক যুগে ভক্তি, মূর্তি পূজা ও যজ্ঞ না প্রকৃতি পূজা ও যজ্ঞ না প্রকৃতি পূজা ও ভক্তি। ঠিক আছে, এই তো দেখো আমি প্রথমেই বললাম যে ঋগ বৈদিক যুগের ধর্ম ব্যবস্থা কিন্তু পুরোটাই ছিল প্রকৃতি নির্ভর, অর্থাৎ প্রকৃতির বিভিন্ন দেবদেবীকে তারা কিন্তু নিজেদের মানে যে কী মনে করেছিলেন, দেবতা বলে মনে করেছিলেন। বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে তারা কিন্তু পূজা অর্চনা করতেন। ঠিক আছে, বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে তারা কিন্তু পূজা অর্চনা করতেন। তো এটা হচ্ছে আদি বৈদিক যুগে আর্যদের ধর্মবিশ্বাস। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্রকৃতি পূজা এবং যজ্ঞ। ঠিক আছে, যেহেতু বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে তারা পূজা করতেন, তার জন্য এর মানে যে প্রধান যে ধর্মবিশ্বাস সেটা হচ্ছে প্রকৃতি পূজা এবং যজ্ঞ। রাভি বা ইরাবতী নদী কী নামে পরিচিত, অর্থাৎ মানে হচ্ছে ঋগ বৈদিক যুগে কী নামে পরিচিত রাভি বা ইরাবতী? বিতস্তা, আশিকিনী, পুরুষিনী, শতুদ্রী। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পুরুষিনী। তাহলে হচ্ছে ঋগ বৈদিক যুগে কী হচ্ছে রাভি বা ইরাবতী নদী যে নামে পরিচিত তার নাম হচ্ছে কি পুরুষিনী। এবার ধরো বিভিন্ন নদী কিন্তু বিভিন্ন নামে পরিচিত, যেমন ধরো শতুদ্রী বা শতদ্রু বা সেটাকে আমরা সাটলেজ বলি। হ্যাঁ, এবার ধরো হচ্ছে ঋগ বৈদিক যুগে একটা নদীর কথা পাওয়া যায় যার নাম হচ্ছে সরস্বতী। ঠিক আছে, বর্তমানে সেটা লুপ্ত, তার একটা বিশাল বড় ইতিহাস রয়েছে। আমরা পরের ক্লাসে চেষ্টা করব সেটা আলোচনা করার। ঠিক আছে, তো তার জন্য অবশ্যই বেল প্রেস করে রাখবে যাতে পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমার ফোনে চলে আসে। বিতস্তাকে আমরা ঝিলাম বলি, এখনও বলে থাকি, তখনও তার পরিপ্রেক্ষিতে বলতাম। তো এখানে হচ্ছে আশিকিনীকে বলে চেনাব, চন্দ্রভাগা। আর পুরীয় মানে পুরুষিনী যেটাকে আমরা কি বলি ইরাবতী বা রাভি। বিপাশাকে যে আমরা কি বলি ব্যাস বা বিয়াস। ঠিক আছে, শতদ্রী বা শতদ্রুকে বলি আমরা সাটলেজ। এটা তোমরা মনে রাখবে। তো রাভি বা ইরাবতী নদী কী নামে পরিচিত? পুরুষিনী নদী নামে পরিচিত। নেক্সট দেখো যে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়। ঠিক আছে, দেখো এখানে যে 4টা অপশান দেওয়া রয়েছে, যেহেতু পুরো কনসেপ্ট বেস কোশ্চেন, তো অবশ্যই এই ধরনের কোশ্চেন কিন্তু হবে। ঠিক আছে, ঋগ্বেদে 1028টি সূক্ত আছে। ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত এবং যেগুলির আয়তন কিন্তু অসম, মানে অনেক বড় বড়। ঋগ্বেদ কিন্তু কোনো মনোলিথিক টেক্সট। ঠিক আছে, মনোলিথিক টেক্সট মানে কোনো রাজার ঘর থেকে নিয়ে এলাম, মানে কোথাও কোনো লেখা ঝেঁকা, অর্থাৎ কোনো পাথরের উপরে কোনো পাথরের গায়ে লেখা, সেটাকে আমরা কি বলি মনোলিথিক টেক্সট। ঠিক আছে, আবার এই নিচের প্রশ্নটাই রয়েছে যে এখানে মানে অপশান যে ঋগ্বেদ মনোলিথিক টেক্সট নয়, তবে এটা বিভিন্ন স্তরে বিভক্ত। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু কোনো মনোলিথিক টেক্সট নয়। যেমন ধরো S.R. রাও হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে অনেক তথ্যই দিয়েছেন, যে তিনি বলেছেন যাকে তিনি নাকি লিপি পড়তে পারেন, যেটা কিন্তু হরপ্পা সভ্যতার কোনো মানুষই বা কোনো ক্রিটিক সেটা কিন্তু মেনে নিতে পারেননি। ঠিক আছে, যে হরপ্পা সভ্যতার যে লিপি যেটা হচ্ছে বোস্ট্রোফ্যাডন, ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে যে বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক, হ্যাঁ, যেটা কিন্তু এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়ে ওঠে নাই। তো ঋগ্বেদ যে হলো মনোলিথিক টেক্সট, এটা কিন্তু সঠিক নয়। যেটা পরবর্তীকালে বলছে যে ঋগ্বেদ হচ্ছে একটা মোনালিথিক টেক্সট এবং এটা বিভিন্ন স্তরে বিভক্ত। ঠিক আছে, তাহলে মনোলিথিক টেক্সট নয় কোনটা, সেটা হচ্ছে ঋগ্বেদ। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে নিম্নলিখিত কোন প্রাচীন গ্রন্থে প্রথম 4টি বর্ণে বিভক্ত সমাজের উল্লেখ পাওয়া যায়, মানে কোন গ্রন্থে সব যে তুমি জানতে পারবে প্রথম 4টা বর্ণ কিভাবে হয়েছিল। দেখো ঋগ বৈদিক সংহিতার পুরুষ সূক্তে ঋগ বৈদিক যুগ যে ঋগ বৈদিক সংহিতা কঠোপনিষেধ মনুস্মৃতি। একটু আগেই বললাম আমরা কঠোপনিষেধে কী খুঁজে পাচ্ছি। কঠোপনিষেধে আমরা যে জিনিসটা খুঁজে পাচ্ছি সেটা কি হচ্ছে যে নচিকেতা এবং যমের বিখ্যাত কথোপকথন। ঠিক আছে, তো এখানে যে নিম্নলিখিত কোন প্রাচীন যে গ্রন্থে প্রথম 4টি যে বর্ণে বিভক্ত সমাজের উল্লেখ পাওয়া যায়, যেটা হচ্ছে ঋগ বৈদিক সংহিতার পুরুষ সূক্তে যজুর্বেদ সংহিতা কঠোপনিষেধ মনুস্মৃতি। ঠিক আছে, তাহলে এখানে আছে যে অপশানটা আমরা পাবো সেটা হচ্ছে ঋগ বৈদিক সংহিতার পুরুষ সূক্তে। ঋগ বৈদিক সংহিতার পুরুষ সূক্তে কিন্তু আমরা জানতে পাচ্ছি যে 4টি বর্ণে বিভিন্ন সমাজের উল্লেখ। ঠিক আছে, বিভিন্ন সমাজের উল্লেখ কিন্তু আমরা এখানে জানতে পাচ্ছি। ঠিক আছে,
তাহলে হচ্ছে ঋগ, বৈদিক, সংহিতা আর পুরুষ সূক্তে আমরা 4টা বর্ণের কথা জানতে পারছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। নিচের মানে যে গ্রন্থগুলির মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্র উল্লেখ রয়েছে? ঠিক আছে, ঋগ্বেদ, সামবেদ, মানে যে উপনিষদ মানে হচ্ছে সামবেদ। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি ঋগ্বেদ না যজুর্বেদ, এই দুটোর মধ্যে রয়েছে। যেহেতু এখানে যে গায়ত্রী মন্ত্রর গল্প বলা হচ্ছে যে ওং ভূর্ভুবস্সুতস্য বিতর্ব প্রচোদয়া জ্ঞানীর্ভব ভারতে, যেটা বলে আমাদের সূর্য প্রাণায়ামের সময়। তো এই যে গায়ত্রী মন্ত্র যেটা কোন বেদে রয়েছে? ঠিক আছে, তো 4টা অপশানের মধ্যে কোনটা হবে? তাহলে দেখো এই যে কোশ্চেন, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কি যে মানে হচ্ছে ঋগ্বেদের যে গায়ত্রী মন্ত্র সেটা হচ্ছে মানে হচ্ছে কোথায় রয়েছে, মানে হচ্ছে ঋগ্বেদ। ঠিক আছে, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র রয়েছে এবং এটা রচনা করেছিলেন বিশ্বামিত্র। ঠিক আছে, তাহলে যে গায়ত্রী মন্ত্র যিনি রচনা করেছিলেন তার নাম হচ্ছে কি বিশ্বামিত্র। বিশ্বামিত্র, এটা তোমরা মনে রাখবে যে ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র রচনা করেছেন বিশ্বামিত্র। দেখো হচ্ছে নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, যে নিম্নলিখিত 4 বেদের মধ্যে কোনটি জাদুবিদ্যা এবং মন্ত্র নিয়ে রচিত হয়েছিল? এই 4টা বেদ আমরা পরবর্তীকালে ডিটেলস আলোচনা করব, যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ না অথর্ববেদ। ঠিক আছে, যেখানে আমরা জাদুবিদ্যা বিভিন্ন সম্পর্কে আর কি জানতে পারি, সেটা হচ্ছে কি অথর্ববেদ। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অথর্ববেদ। যেমন আমরা ঋগ্বেদে আমরা কি পেলাম, যে ঋগ্বেদে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি গায়ত্রী মন্ত্র। আমরা সামবেদে একটা জিনিস জানতে পারবো, ঋগ্বেদের লেখার সিস্টেম, সামবেদের লেখার সিস্টেম কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এবং দেখো এখানে আছে যে যদি আমরা যজুর্বেদের কথা বলি, তাহলে যজুর্বেদ দুটো রয়েছে, একটা শুক্ল এবং একটা কৃষ্ণ। ঠিক আছে, এরকম করে বিভিন্ন বেদগুলো ভাগ রয়েছে। তো এখানে হচ্ছে কিন্তু অথর্ববেদে আমরা কিন্তু মন্ত্র, তন্ত্র, জাদুবিদ্যার সন্নিবেশ লক্ষ্য করি। তো যাই হোক, এখানেই কিন্তু উপনিষদের মধ্যে যে মুন্ডক, মান্ডুক্য এবং প্রশ্ন উপনিষদ অর্থাৎ প্রশ্ন মানে যে এগুলো কিন্তু উল্লেখযোগ্য। কোথায়? অথর্ববেদের 9টি শাখার মধ্যে শৌনক এবং বপ্ললাদ নামক 2টি শাখার অস্তিত্ব রয়েছে এবং এটি ব্রাহ্মণ সাহিত্যের মানে যে মধ্যে শুধুমাত্র গোপদ ব্রাহ্মণের উল্লেখ রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে যে জাদুবিদ্যা এবং মন্ত্র যেখানে রয়েছে সেটা হচ্ছে অথর্ববেদ। তো এখানে যে 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদের সামনে আলোচনা করলাম, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং পার্ট 2 অর্থাৎ বৈদিক সাহিত্যের পার্ট 2 আমি খুব শীঘ্রই তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, ততদিন মতো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো।